যদি মনে কষ্ট না নেন আমি বলি, সারা দেশে সবচেয়ে বেশি পরকীয়া 1 নাম্বার কুমিল্লা। জি, এটা জরিপে আসছে, এটা জরিপে আসছে। আর আমার কাছেও জরিপ আছে, আমার কাছে শত শত তালাকের ফতোয়া যায়, কুমিল্লার থেকে বেশি যায়। এটা একটা কারণ পেয়েছি আমি, কুমিল্লার ছেলেরা প্রবাসে বেশি, বাংলাদেশের উন্নয়নে তাদের অবদানও বেশি। ফরেন রেমিটেন্স, রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া দেশের রিজার্ভকে ধরে রাখা আর দেশ উন্নয়নে এখানেও কুমিল্লার যুবকরাই প্রথম সারিতে থাকবে। তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিয়ে করো। এখানে আল্লাহ আরেকটা ইঙ্গিত দিয়েছেন, ছেলে মেয়েকে পছন্দ করতে হবে। আমার দেশের একটা বিশ্রী কালচার, ছেলে মেয়ে দেখতে যায় না, বাবা মা দুলাভাই সব যায়, আর যে বিয়ে করবে এ যায় না। আর মেয়ে ছেলে দেখে না, মেয়ে ছেলে দেখে না, ওটা যায় 14 গোষ্ঠী দেখতে। না, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। পর্দা কঠিন, কিন্তু বিয়ের ক্ষেত্রে আল্লাহর হুকুম। এটা সারা জীবনের সম্পর্ক। আর এই সম্পর্কটা হচ্ছে, এই ভালোবাসাটা, স্বামী স্ত্রীর ভালোবাসাটা কি রকম ভালোবাসা? আম্মাল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিশাহওয়াত। এই সম্পর্কটা ফিজিক্যাল, দৈহিক। ছেলে মেয়েকে পছন্দ করবে, মেয়ে ছেলেকে পছন্দ করবে, তারপর বিয়ে। যদি মেয়ের পছন্দ না হয়, আপনি মেয়েকে কোনো অপছন্দনীয় পাত্রের কাছে সঁপে দেন, আল্লাহর কসম এটা জুলুম, আর কিয়ামতের দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মেয়ের চুজ আপনাকে দেখতে হবে, তার পছন্দ হয়েছে কিনা। আপনার সুন্দরী মেয়ে একটা, ওই ছেলে সিঙ্গাপুর থেকে আসছে, নাক 2.5 ইঞ্চি, কান 7 ইঞ্চি, কথা বলে না, সিমেন্টের বস্তা টানতে টানতে মাথার চুল নাই, টাক হয়ে গেছে। পয়সা দেখা মেয়েরে পিটায় পাটায় বিয়ে দিবেন? হারাম। মেয়ের পছন্দ হলো কিনা তা জানতে হবে। তাই বলে আবার এই সুযোগে মেয়েরা হেরোইনচি একটা ধইরা ইয়াবা খোরের কাছে যাবা, তাও হবে না। ওই ক্ষেত্রে বাবার আবার বাধা দেবার অধিকার আছে। আপনারা এগুলো দেখেন না বলেই তো পরকীয়া বেড়ে গেছে। যদি মনে কষ্ট না নেন আমি বলি, সারা দেশে সবচেয়ে বেশি পরকীয়া 1 নাম্বার কুমিল্লা। জি, এটা জরিপে আসছে, এটা জরিপে আসছে। আর আমার কাছেও জরিপ আছে, আমার কাছে শত শত তালাকের ফতোয়া যায়, কুমিল্লার থেকে বেশি যায়। এটা একটা কারণ পেয়েছি আমি, কুমিল্লার ছেলেরা প্রবাসে বেশি, বাংলাদেশের উন্নয়নে তাদের অবদানও বেশি। ফরেন রেমিটেন্স, রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া দেশের রিজার্ভকে ধরে রাখা আর দেশ উন্নয়নে এখানেও কুমিল্লার যুবকরাই প্রথম সারিতে থাকবে। না, শুধু বর্তমান সরকার দৌড়েছে কুমিল্লা তা না, 75 ট্র্যাজেডিও কুমিল্লার লোক, আর 24 কুমিল্লার লোক বেশি। শুধু কুমিল্লার লোকের কৃতিত্ব না, আমি বলি এই জালেম থেকে দেশ মুক্ত হবার ক্ষেত্রে কোনো দলের কৃতিত্ব নাই, কোনো মাস্টার মাইন্ড নাই। আল্লাহর গজবে ধ্বংস হয়েছে জালেম। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, শুধু মানুষের স্তুতি গাই, ঠিক না? মিয়া বাশার আল আসাদের সরাইতে 11 বছর যুদ্ধ করতে হয়েছে, 5 লক্ষ মানুষ মরেছে, 1,50,00,000 মানুষ শরণার্থী হয়েছে। তোমরা যে জালেমের কবলে ছিলা, সেও তো পারতো ট্যাঙ্ক কামান চালাই দিতে। জাতিকে আল্লাহ রক্ষা করছে, ঠিক না? সম্মানিত সুধী, তো বলছিলাম কুমিল্লার যুবকরা বিদেশ থেকে বেশি, আর স্ত্রী রেখে যায় মায়ের কাছেও না, শাশুড়ির কাছেও না, ওটারে ফ্ল্যাট দেয়, ব্যাংকের অ্যাকাউন্ট মার কাছে না, বউয়ের কাছে। আর বিদেশ থেকে 2.5 লাখ টাকার আইফোন পাঠায়,
একটা যুবতী মেয়ের একটা আইফোন দেওয়া মানে 10টা শয়তান বেঁধে দেওয়া। ব্যাংকে আছে টাকা, 10 বছর পর যুবক এসে হাই হাই হইল কি, ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। কথা বলে না? হ্যাঁ, বিলকিস বেগম আরেকজনের বন্ধু হইয়া, বান্ধবী হইয়া ভাগছে। তাই তো বাস্তব। তো বিয়ে করার আগে পছন্দ করে নেবেন, ঠিক আছে? তা আল্লাহ বলেছেন বিয়ে পছন্দের মেয়েদেরকে করবা 2টা 3টা 4টা, লাগলে আর পারলে, শর্ত আছে। এখন আপনারা তো এটা করেন না বাঙালি, আপনারা প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ের পর প্রথম বউয়ের খবর নেন না, বড় বউয়ের কাছে 3 মাসও যায় না, ছোটটার কাছে একটানা চিল্লা লাগায়। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, ওনার কোনো বাচ্চা কাচ্চা ছিল না, তো তিনি বাধ্য হয়ে মুরিদদের পরামর্শে একটা বিয়ে করছিলেন, দ্বিতীয় বিয়ে। তো বড় বউ তো খেপে গেছে, পরে উনি সিদ্ধান্ত নিলেন ছোট স্ত্রীকে বিদায় করে দিবেন। তখন বড় স্ত্রী, বুজুর্গ মানুষের বউও কিন্তু বুজুর্গই হয় অধিকাংশ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে না। তিনি বলছেন যে একটা মেয়েকে তুমি বিয়ে করে আনছেন, আপনি ছাড়বেন কেন? থাক না, আমার বোনের মতো থাক। সুবহানাল্লাহ। আর আপনারা 2 বউ এক ঘরে রাখতে পারবেন? 2 বাড়িতে, 2 মহল্লায়? না, এটা সম্ভব না। তো থানভী সাহেবের কাছে যখন মুরিদরা হাদিয়া আনতো, পাল্লায় ওজন করে সমান মেপে 2 স্ত্রীর কাছে দিয়া দিতেন। কি ইনসাফ ছিল! সুবহানাল্লাহ। আপনি পারবেন এটা? বলছিলাম ওই যে বাগদাদের বাদশার কথা, নতুন বিয়ে করছে, মনে পড়ছে? বিয়ে করার পর সুন্দরী বনিয়া চন্দ্রিমা রাতে বাগানে ঘুরতেছে, একদিকে দুগ্ধ ফেনশি পূর্ণিমার চাঁদের আলো, আরেকদিকে বাগান থেকে রকমারি ফুলের খুশবু, আবার নতুন স্ত্রী হাত ধরে হাঁটতেছে। আবেগ আপ্লুত বাদশা তার স্ত্রীকে বলে ফেলছেন আবেগে যাইয়া, লাউলাম তাকুনি আহসানা মিনাল কামার ফাআনতে কাজা, তুমি যদি পূর্ণিমার চাঁদ থেকেও সুন্দরী না হতো তুমি এইটা। অনেক সময় রাগ বা গোসায় আপনাদের দেশও হয়, মায়ের খাইয়া বউ স্বামীর কই তুই আমার বাপ লাগস, আর আদরের চোটে স্বামী অনেক সময় মা বলে বসে থাকে। তো এটার উত্তর হচ্ছে, আপনি যদি স্ত্রীকে মা বলেন তালাক হবে না, গুনাহ হবে। আর স্ত্রী যদি আপনাকে বাপ বলে তাতেও তালাক হবে না, কি হবে? গুনাহ হবে। আপনাদের তো আসলে রাগ উঠলেও হুঁশ থাকে না, আর খুশির সময়ও হুঁশ থাকে না। রাগ উঠলে বউ তালাক দে, তুই তালাক, তোর মায় তালাক, তোর নানিও তালাক। আরে হারামজাদা, তুমি না তোমার বউয়ের তালাকের মালিকানা পাইছো, ওর মারটা আর ওর নানিরটা তুমি দিবা কেমনে? আমার জীবনে আমি এত তালাকের ফতুয়া দিতে যাই, এত পিকুলিয়ার টাইপের মানুষ দেখছি। আপনারা অযথাই ঝগড়া করেন, বাড়িতেও, সংসারেও, বাজারেও, রাজনীতির মাঠেও। এই যে দেখছেন না সুনাম, এই সিলেট কোম্পানিগঞ্জে মোবাইলের চার্জ নিয়ে ঝগড়া লাগা 40 জন আহত হসপিটালে। কি নিয়ে লাগছে? সেনাবাহিনী যায় থামাইছে। আমি শুনে গাড়িতে বললাম এখনো বাংলাদেশের পরিস্থিতি অনেকটা ভালো আছে। ওরা বলল কেন? আমি বললাম 40 জন আহত হয়েছে, মারা তো যায় না। তাতে বোঝা যায় অনেকটাই এখনো কন্ট্রোলে আছে। বাদশা বলে ফেলছে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তুমি তালাক। একদিকে রাত চলে গেল, সূর্য উদিত হলো, বাদশার বিবেকেরও উদয় ঘটল। মনে মনে কয় করলামটা কি? আমার স্ত্রী যত সুন্দরী হোক, চাঁদের চেয়েও তো সুন্দর হইতে পারে না। বাদশা তো সকালবেলা যত মন্ত্রী এমপি সব ডাকছে, বলে আলেম যারা সেরা আছে সব ডাকো। আর সব যুগে কিছু আলেম অপেক্ষায় থাকে, ডাক পাইলেই দৌড়। রাজা বাদশা ডাকলে আর গণভবনে এখনো ডাকলে, বুঝেন না,
সিরিয়াল ম্যারাথন দৌড় দেয়, কার আগে কে যাবে। ইউনুস সাহেব আলেমদের নিয়ে বসছিল, আমাকেও ডাকছিল, আমি একটু কেটে পড়েছি। আমার দিনে মাহফিল ছিল হবিগঞ্জ, গরিব মানুষরা কয়েক লাখ টাকা খরচ করছে আমাকে হেলিকপ্টারে নিয়ে যাবে, হঠাৎ মাহফিল ক্যান্সেল করলে মানবে? কথা বলেন। আমি বলেছি সন্ধ্যায় বসা যাবে, আর আমার আগ্রহ ছিল না। তার কারণ আমি যদি নিশ্চয়তা পাই কোনো সরকার, কোনো মন্ত্রী, কোনো প্রেসিডেন্ট আমার কথা শুনবে, আমি 70 বার তার দরজায় দৌড়াবো। কিন্তু আমার কথা শুনবে না এটা যদি বুঝি, আমি যে ট্যাগ লাগাবো না, বরং দূরে থেকে পরামর্শ দিব। আমার পরামর্শ সরকার নেয়, নিছে। ভারতের বিরুদ্ধে 3টা প্রস্তাব দিয়েছি গভর্নমেন্টকে, 3টাই নিছে তারা, আলহামদুলিল্লাহ। তা আমার যাওয়ার দরকার কি? যাইয়া হালুয়া রুটি খাইয়া জিবলা নষ্ট করার দরকার কি? যারা আগে 16 বছর হালুয়া রুটি খাইছে, মৌলবীদের এখন ভাত গেছে। এক মৌলবী সাহেব বলছিল আপনি নিশ্চিত বেহেশতি। হায় হায় হায়, এ মৌলবী এখন এইটারে এখন আর দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর চাকরি গেছে, ব্যবসা গেছে, ইজ্জত গেছে, কেরিয়ার গেছে, সব গেছে, এখন আছে তার দেহটা। দালালির একটা মাত্রা থাকা উচিত। আলেম ওলামার কাজ দালালি করা নয়। শাসকের কাছে এই জন্য আলেমরা যাবে সৎ পরামর্শ দিতে। আর হালুয়া রুটির ভাগ নিতে যে আলেম যায়, ওইটা আলেমে তাকি না, আলেমে সু। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব বলেছেন আল আলিমু ইদা ফাসাদা, আলেম যখন বরবাদ হয়ে যায় সে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আলেম যখন, আরে ভাই ভাত পচে গেলে পান্তা ভাত হিসেবে খাওয়া যায়, আর বিরিয়ানি পচলে খাওয়াও যায় না, কাছেও যাওয়া যায় না, ঠিক না? এজন্য আলেম যখন পচে যায়, একদম পচে, ওইটার 2 পয়সার দাম থাকে না। তো বলছিলাম, তো সব যুগেই কিছু আলেম আছে বাদশা ডাকলে দৌড়ায়। বাদশা ডাক দিছে, দেশের সেরা সব মুফতি যায় উপস্থিত। বাদশা বললেন গত রাতে তো বউকে বলছি চাঁদের চেয়ে সুন্দরী না হইলে এইটা, কিছু হইছে নাকি? সব আলেম বলছে যা হওয়ার হয়ে গেছে। অল্প বয়স্ক একজন যুবক আলেম দাঁড়াইছে, বলো না তালাক হয়নি। ইমাম ফখরুদ্দিন রাজি তার নাম লিখেছেন ইয়াহইয়া ইবনু আকসাম। কি না? আমি দেশি বক্তারা বলে আবু হানিফা রহমতুল্লাহ, না, এটা হচ্ছে মুখস্থ কথা, শুনছে একটা ভুল। আলেমের নাম কি? ইয়াহইয়া ইবনু আকসাম। তিনি দাঁড়ায় বলছেন বাদশা তোমার বউ তালাক হয়নি। বলে কেন? বলে তোমার স্ত্রী আসলেই তো চাঁদের চেয়ে সুন্দর। সমস্ত আলেমরা তাকে বলল হাল খালাফতা শুয়ুখাক, তুমি কি তোমার ওস্তাদদের বিরোধিতা করো নাকি? তোমার এলেম বেশি, বাচ্চা মানুষ না, আমাদের এলেম বেশি। ইয়াহইয়া বিন আকসাম বললেন ফতোয়া তো আমার না, বলে কার? তিনি বললেন